নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী অক্ষয় কুমার চট্টোপাধ্যায়ের লেখা শিকারের কথা, আজকের 10ম এবং শেষ পর্ব। শিকারযোগ্য বন্যজন্তু আর কয়েকটার বিষয় সংক্ষিপ্ত বলে আমার কথা শেষ করব, কারণ মনে হচ্ছে যেন গল্পের বোঝা ইতিমধ্যে ভারী হয়ে উঠেছে। এই জানোয়ারগুলির সম্বন্ধে বিশেষ বিশেষ ঘটনার উল্লেখ করে বলবার মতো গল্প আমার কাছে বড় একটা নাই। শুধু সাধারণভাবে তাদের কিছু কিছু পরিচয় দিতে চাই। একটু আগে গয়াল বলে একটি জানোয়ারের নাম করেছি। এর আরেকটা নাম হচ্ছে গৌর। জানোয়ারটি গো জাতীয়। উড়িষ্যার জঙ্গলে যত রকম জানোয়ার আছে তার মধ্যে আকারে হাতির পরেই গয়ালের স্থান। তোমরা আমেরিকার বাইসনের কথা পড়েছ, আর তার ছবিও দেখেছ। কি বিরাট দেহ তাদের, আর মাথার ওপর ও ঘাড়ে লম্বা লোমে তাদের দেখতে কত সুন্দরী করেছে। গয়ালকে ভারতীয় বাইসন বলে। গয়ালের কিন্তু বাইসনের মতো গলায় ঘাড়ে অত বড় বড় লোম নেই। একটা পূর্ণ বয়সের গয়াল একটি গৃহপালিত বড় মহিষের চেয়েও আকারে বড় হয়। এদের শিং মহিষের শিংয়ের মতো চ্যাপ্টা নয়, বা ঘাড়ের সঙ্গে সমান্তরাল হয়ে পিছন দিকে বিস্তৃত হয় না। গরুর শিংয়ের মতো গোল, আর গরুর শিংয়ের মতোই বক্র ভঙ্গিতে ঊর্ধ্বমুখে মাথার ওপর দাঁড়িয়ে থাকে। দেখতে ভারী সুশ্রী। মহাশক্তিমান বিপুল কালোদেহ নিয়ে এরা যখন বনের মধ্যে চলে তখন দেখলে মনে সম্ভ্রমের উদয় হয়, যেমন বড় দাতাল বুনো হাতি দেখলে হয়। হাতির মতোই এরা দলে থাকতে ভালোবাসে, এবং হাতির মতোই দলের পুরুষগুলোর মধ্যে কোনো কোনোটা রোগ অর্থাৎ দলভ্রষ্ট হয়ে একক আর দুর্দান্ত হয়ে ওঠে। তবে রোগ হাতির কথা যেমন প্রায়ই শোনা যায়, রোগ গয়ালের কথা অত শোনা যায় না। 25 বৎসরের মধ্যে আমি একবার মাত্র রোগ গয়ালের কথা শুনেছিলাম। আমার এলাকার বাহিরে বনের ভিতর দিয়ে পাহাড় অতিক্রম করে একটা বড় রাস্তা গিয়েছিল। সেই রাস্তার ওপরে ওই জানোয়ারটির উপদ্রব হয়। গয়ালটা যখন রাস্তার ধারে জঙ্গলের মধ্যে চড়ত, তখন ওই রাস্তা দিয়ে লোক যেতে দেখলেই তাকে তেড়ে এসে আক্রমণ করে মেরে ফেলত। এই রকম 3-4টা মানুষ মারার পর ওই রাস্তায় লোকের চলাচল বন্ধ হয়ে গেল। লোকে বহুদূর ঘুরে ওই পাহাড় অতিক্রম করতে লাগল। 4-5 মাস পরে আবার যখন ওই রাস্তায় লোকের যাতায়াত শুরু হলো, তখন কিন্তু আর ওই গয়ালের উপদ্রবের কথা শোনা গেল না। তার কি হলো, কেন সে অন্তর্ধান করল তা জানতে পারিনি। কোনো শিকারীর হাতে তার শেষ হওয়ার কথা শুনিনি, আর সেরূপ হয়ে থাকলে নিশ্চয়ই সে কথা আমার কানে আসত। ময়ূরভঞ্জের সমতল ভূমিতে যে বন আছে তাতে গোয়াল নাই বললেই হয়। পর্বতশ্রেণীর ভিতরে গভীর বনে এই জন্তুটির দেখা পাওয়া যায়। সেখানেও এদের সংখ্যা আগেকার চেয়ে কমে এসেছে। এটা কেন ঘটেছে তা বলা কঠিন। গয়াল শিকার বহুদিন থেকে নিষিদ্ধ হয়ে রয়েছে, তবুও পর্বতের মধ্যে বড় বের শিকারেও আজকাল গয়াল খুব কম দেখা যায়। ইতিপূর্বে হাতির কথা কিছু বলেছি, এখন তার সম্বন্ধে আরও 2-1টা কথা বলতে চাই। আগেই বলেছি ময়ূরভঞ্জের বনে হাতির সংখ্যা খুব বেশি। সেখানে মাঝে মাঝে স্টেট থেকে হাতি ধরার বন্দোবস্ত করা হয়। যে উপায় অবলম্বন করে হাতি ধরা হয় তাকে খেদা বলে। সাধারণত শীতকালে এই উপায়ে হাতি ধরা হয়। খেদা ব্যাপারটা কি তা সংক্ষিপ্ত বলছি। প্রথমে জঙ্গলের মধ্যে খেদার স্থান নির্ধারণ করা হয়। অভিজ্ঞ লোকেরাই এ কাজ করে থাকে, কারণ কাজটি নিতান্ত সহজ নয়। যেখানে সেখানে খেদা করা চলে না। অনেক দিকে নজর রেখে স্থান ঠিক করতে হয়। পাহাড়ের বা বনের যে দিকে অধিকাংশ সময়ে হাতির দলগুলিকে চড়তে দেখা যায়, সেই দিকে বা তার কাছাকাছি বনের মধ্যে খেদার স্থান হওয়া চাই। ওই স্থান আবার লোকালয় থেকে খুব বেশি দূরে হলে নানা বিষয়ে অসুবিধা হয়। খেদার স্থানের সন্নিকটে এরূপ জলাশয় বা বহতা নালা থাকা নিতান্ত প্রয়োজন,
যেখানে হাতিরা সহজে জল খেতে পারে। কারণ এ না হলে হাতির দলকে দূর থেকে খেতার কাছে আনা যাবে না বা তার কাছে রাখতে পারা যাবে না। তোমরা জানো না বোধ হয় যে হাতির নির্দিষ্ট সময়ে জল পান করা অভ্যাস, আর ওই সময়ে জল না পেলে তারা অস্থির হয়ে ওঠে। সাধারণত প্রাতে আর সন্ধ্যার সময় এরা জল পান করে। তোমাদের মধ্যে যারা মূল সংস্কৃত রামায়ণে দশরথ বিলাপ বা তার অনুবাদ পড়েছ, তাদের মনে থাকবে মহারাজা দশরথ মৃত্যুশয্যায় শুয়ে বড় দুঃখে তার যৌবনের অপকর্ম, সিন্ধু মুনির হত্যার করুণ কাহিনী রাম জননী মহারানী কৌশল্যাকে বর্ণনা করতে করতে বলছেন কেমন করে তিনি সন্ধ্যার অন্ধকারে নির্জন নদী তীরে গিয়ে অপেক্ষা করছিলেন কখন হাতি জলপান করতে নদীতে আসবে, আর তিনি শব্দভেদী বাণের দ্বারা তাকে শিকার করবেন। স্থান ঠিক করা হলে সেখানে খানিকটা জায়গা একটা বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়। এই ঘেরা জায়গাটাকে খেদা বলে। ঘেরা জায়গা সচরাচর চতুষ্কোণ হয় এবং তার আয়তন এত বড় হওয়া দরকার যার ভিতরে 15-20টা হাতি স্বচ্ছন্দে দাঁড়াতে পারে। এই বেড়া যেমন তেমন বেড়া নয়, হাতির দলকে তার মধ্যে আটক করে রাখবার মতো বেড়া। মোটা মোটা গাছ কেটে তার গুড়িগুলো ঘেঁষাঘেঁষি করে মাটিতে গভীরভাবে পুঁতে দিয়ে এত শক্ত করে বেড়া তৈরি করা হয় যাতে বনের প্রকাণ্ড হাতি তাকে প্রাণপণে ঠেলেও না ভাঙতে পারে। আরও অনেক মোটা মোটা গাছ কেটে এনে গাছের গুড়িগুলো বেড়ার বাহিরে গাদা করে শুইয়ে বেড়ার গায়ে ঠেস দিয়ে সাজিয়ে দেওয়া হয় যাতে হাতির দল ভিতর থেকে ঠেলা দিয়ে বেড়াটাকে একটুও না টলাতে পারে। বেড়ার উচ্চতা অন্তত 15-16 ফুট হওয়া দরকার। বেড়ার দুই দিকে 2টা ফাঁক থাকে যার ভিতর দিয়ে একটা মাত্র বড় হাতি সহজে চলে যেতে পারে। ফাঁক দুইটার উপরে ওই রকমই শক্ত কাঠের অতি দৃঢ়ভাবে নির্মিত ফ্রেমের দরজা দড়া দিয়ে ঝোলানো থাকে, যেটাকে ইচ্ছা করলেই ফেলে দিয়ে ফাঁক বন্ধ করে দেওয়া যায়। ফাঁকের উপরেই মানুষ লুকিয়ে বসে থাকবার জায়গা করে রাখা হয়। দরকার হলে ওই লোক দড়া কেটে ঝোলানো দরজা ফেলে দিয়ে ফাঁক বন্ধ করে দেবে। 2টা ফাঁকের একটার ঠিক মুখে বেড়ার বাহিরে আর একটা ছোট চতুষ্কোণ জায়গা ঠিক ওই রকম শক্ত করে বেড়া দিয়ে ঘেরা হয়। এই ছোট জায়গাটা ফাঁকের মতোই চওড়া, আর যাতে একটিমাত্র বড় হাতি দাঁড়াতে পারে ততখানি লম্বা। এটাকে একটিমাত্র হাতিকে আটক করে রাখবার মতো একটা খাঁচা বলা যেতে পারে। এর ভিতর দাঁড়ালে হাতি ঘুরতে ফিরতে পারবে না। খাঁচার বাহিরের মুখেও ওই রকম ঝোলানো দরজা থাকে যা ইচ্ছামতো ফেলে বা তুলে দিয়ে ওই মুখ বন্ধ করে বা খুলে দেওয়া যায়। মোট কথা, খাঁচাটা এমনভাবে করা হয় যাতে তার ভিতরের দিকের অর্থাৎ আসল খেদার দিকের দরজা খুলে রেখে খেদার ভিতরে আবদ্ধ যে কোনো হাতিকে তাড়া দিলে হাতি ওই দরজা দিয়ে খাঁচার মধ্যে ঢুকে পড়ে। যেসব গাছের গুড়ি দিয়ে খাঁচার বেড়া তৈরি করা হয় সেগুলো অল্প একটু ফাঁক ফাঁক করে পোতা হয় যাতে ওই ফাঁকগুলোর মধ্য দিয়ে একজন মানুষ সহজে খাঁচার ভিতরে হাত চালিয়ে দিতে পারে। খেদা প্রস্তুত করা হলে কয়েকজন অভিজ্ঞ লোককে পাঠানো হয় হাতির দলকে খেদার কাছে আনবার জন্য। এই কাজের জন্য বেশি লোকের দরকার হয় না, 15-20 জন হলেই হয়। তবে লোকগুলি এই কাজে দক্ষ হওয়া চাই। তারা দূর থেকে বুনো হাতির দলকে সুকৌশলে ধীরে ধীরে চালিত করে খেদার কাছে নিয়ে আসে। এই লোকগুলি কখনো হাতির দলকে তাড়া দেয় না। বেশি গোলমাল না করে কেবল দূর থেকে বাঁশি, মাদল ইত্যাদি বাজিয়ে বা অন্যরূপ শব্দের দ্বারা জানিয়ে দেয় যে ওই দিকে মানুষ আছে, আর তাতে হাতির দল ধীরে ধীরে বিপরীত দিকে চলতে আরম্ভ করে। এই সব লোকদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ক্ষমতা যথেষ্ট। তারা বেশ বুঝতে পারে কোন দিক থেকে কিভাবে চালিত করলে হাতির দল খেদার কাছে যাবে। তারা একবার কোনো দলের দেখা পেলে সেই দল সহজে তাদের দৃষ্টির বাহিরে যেতে পারে না। দলে কী রকমের কতগুলি হাতি আছে তার নারী নক্ষত্র তখন তারা বলে দেবে। হাতির দলকে এই রূপে চালিত করে আনতে সময় লাগে, একদিনের মধ্যে হয় না। অতিশয় সতর্কতা আর সহিষ্ণুতার দরকার। এই লোকগুলি যখন এই কাজে নিযুক্ত থাকে তখন খেদার নিকটবর্তী গ্রামগুলি থেকে প্রায় 1,500-2,000 লোক জঙ্গলের বাইরে সংগ্রহ করা হয়। হাতির দল খেদার নিকটে চালিত হয়ে আসামাত্র চালকেরা সংবাদ দেয়। তখন ওই সব গ্রামবাসীরা হাতির দলকে ঘিরে ফেলে একটা প্রকাণ্ড বৃত্তাকার বের করে জঙ্গলের ভিতর বসে যায়।
এই বেরও প্রথমটায় যথাসম্ভব নিঃশব্দে সম্পন্ন করা হয়, যাতে হাতির দল ত্রস্ত হয়ে না ওঠে। বেরের আয়তন এত বিস্তীর্ণ হওয়া দরকার যাতে বেরের মানুষের সঙ্গে হাতির দলের সর্বদা দেখাদেখি না হয়। ওইরূপ একটা বেরের পরিধি সাধারণত ৩-৪ মাইলের কম হয় না, অর্থাৎ তার ব্যাস অনেক সময় ১ মাইলেরও বেশি হয়। খেদা এবং হাতিদের জলপান করবার স্থান যে বেরের মধ্যে রাখতে হয় তা সহজেই বুঝতে পারো। মনে রাখবে, বের আর খেদার বেড়া এক জিনিস নয়। বের মানে জঙ্গল ঘেরাও করা মানুষের লাইন। বেরের লোকেরা জঙ্গল থেকে খুঁটি আর পাতা কেটে এনে তাদের লাইনের ওপর ছোট ছোট ঘর বানিয়ে তাতে আশ্রয় নেয়, আর দিনের পর দিন ওই ঘরে বাস করতে থাকে। নিকটের গ্রামগুলি থেকে ওই সব লোক সংগ্রহ করা হয় বলে একই দল লোককে বেশি দিন ধরে লাইনের ওপরে থাকতে হয় না। ৫-৭ দিন অন্তর লোক বদলি করা হয়। তারা মাদল, বাঁশি, কেন্দ্রা, এক ধরনের বেহালার মতো যন্ত্র ইত্যাদি বাজিয়ে গান গেয়ে গল্প করে সময় কাটিয়ে দেয়। রাত্রিতে পাতার ঘরগুলোর সামনে আগুন জ্বালিয়ে রাখা হয়, আর পালা করে লোক জেগে থাকে। তাতে রাত্রিতেও হাতির দল লাইনের কাছে আসতে সাহস করে না। খেদা সাধারণত শীতকালে করা হয় বলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বড় একটা থাকে না, আর সেই জন্য বেরের লোকদেরও অসুবিধা হয় না। বের একবার বসে গেলে হাতির দল ঘেরাও করা জঙ্গলের ভিতর যেসব গাছপালা তাদের খাদ্য, তাই খেয়ে চড়ে বেড়ায়। মানুষের লাইন ভেদ করে যেতে চেষ্টা করে না। বেরের লাইনের লোকেরাও তাদের তাড়া দেয় না, কেবল নিশ্চিন্ত হয়ে কয়েকদিন লাইন রক্ষা করে বসে থাকে। তারপর লাইন ক্রমশ ছোট করে আনা হয়। লাইনের লোকেরা একটু একটু করে তাদের লাইন এগিয়ে নিয়ে যায়। তাতে হাতির দল তাড়া পায় না, কিন্তু ঘেরাও করা বনের আয়তন ক্রমশ ছোট হয়ে আসে। ইতিমধ্যে হাতিগুলি বেরের ভিতরে তাদের স্বাভাবিক বনজাত খাদ্যের ভাণ্ডার খেতে খেতে প্রায় শেষ করে আনে, এবং কিছুদিনের মধ্যেই এমন অবস্থা দাঁড়ায় যে তাদের খাদ্যাভাব ঘটে। ওই সময় খেদার একটি দরজা, খাঁচার বিপরীত দিকের দরজা, খুলে রেখে গোপনভাবে খেদার বাহিরে আশেপাশে প্রচুর হাতির খাদ্য, যেমন ধানশুদ্ধ, খড়ের স্তূপ, কলাগাছ ইত্যাদি রেখে দেওয়া হয়, এবং খেদার বেড়ার মধ্যেও ওইরূপ খাদ্য রাখা হয়। এখন তোমরা নিশ্চয় বুঝতে পারছ কেন হাতির দল খেদার বেড়ার ভিতরে আসতে বাধ্য হয়। তাদের খাদ্যাভাব ঘটলে তারা বাইরে ফেলে রাখা খাবার খেতে খেতে ক্রমশ সাহস সঞ্চয় করে বেড়ার ভিতরে রাখা খাবারের লোভে সেখানে ঢুকে পড়ে। সমস্ত দলটা প্রায় একবারে ঢোকে না। প্রথমে ২-১টা বেড়ার ভিতর ঢুকে খাবার খেয়ে পুনরায় বেরিয়ে যায়। তারপর ক্রমশ বেশি সংখ্যায় ঢুকতে আরম্ভ করে। দ্বার রক্ষক যখন তার গুপ্তস্থান থেকে দেখে যে হাতিগুলিকে আটক করবার মতো উপযুক্ত সংখ্যায় বেড়ার মধ্যে ঢুকেছে, তখন সে ঝোলানো দরজা ফেলে দিয়ে খোলা মুখটা বন্ধ করে দেয়। তারপরেই অন্যান্য লোক প্রকাশ্যভাবে বেড়ার কাছে এসে উপস্থিত হয় এবং হাতিগুলোকে বশ করবার কাজ আরম্ভ হয়। প্রথম কয়েকদিন তাদের বেশি উত্ত্যক্ত করা হয় না। ওই সময়ে অবরুদ্ধ বড় হাতিগুলো, বিশেষত দাতাল পুরুষ হাতিগুলো, প্রাণপণে চেষ্টা করে বেড়া ভেঙে বেরুবার জন্য। বেড়ার এবং দরজার ফ্রেম খুব মজবুত করে তৈরি করা হলেও কখনো কখনো বড় দাতাল হাতির আক্রমণের জোর এত বেশি হয় যে বেড়া, বিশেষত ফ্রেমের দরজা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ওই সময়ে দরজার বাহির থেকে ফ্রেমের ভিতর দিয়ে বল্লমের বা জ্বলন্ত কাঠের খোঁচা দিয়ে অথবা বন্দুকের ফাঁকা আওয়াজ করে ওই হাতিকে ফেরাবার চেষ্টা করা হয়। এই চেষ্টার ফলে সময়ে সময়ে হাতিও জখম হয়ে পড়ে। কখনো কখনো এক একটা বড় পুরুষ হাতি আহার পরিত্যাগ করে, আর তাহলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। ইতিমধ্যে বেড়ার ভিতরে রাখা হাতির খাবারও নিঃশেষ হয়ে যায় এবং তাদের অনাহার ঘটতে থাকে। ফলে অবরুদ্ধ হাতিগুলো কিছু নিস্তেজ হয়ে পড়ে। তখন বড় পুরুষ হাতিগুলোকে আগে বেড়ার বাহিরে আনবার চেষ্টা করা হয়। বেড়ার যে দরজার মুখে খাঁচা তৈরি করা হয়েছে, সেই দরজা খুলে দিয়ে ওই রকম একটা হাতিকে বেড়ার ওপর থেকে ভয় দেখিয়ে খোঁচা দিয়ে তাড়িয়ে খাঁচার মধ্যে ভরা হয়। যে হাতি বারবার বেড়ার দরজা আক্রমণ করেছে, সে দরজা খোলা পেলে আপনি ওই খাঁচার মধ্যে ঢুকে পড়ে। হাতি খাঁচার মধ্যে ঢুকলেই ওই দরজা আবার ফেলে দিয়ে খেদা থেকে খাঁচার ভিতর যাতায়াতের পথ রুদ্ধ করে দেওয়া হয়। এই অবস্থায় হাতি আর ঘুরতে ফিরতে পারে না। তখন ওই কাজে শিক্ষিত ২ জন লোক
হাতির পিছন দিকে খাঁচার দুই পাশে মোটা আর খুব দৃঢ় দড়ি নিয়ে দাঁড়ায় এবং বেড়ার ফাঁকগুলির মধ্য দিয়ে হাত চালিয়ে হাতির পিছনকার পা দুইটা দড়ি দিয়ে ছেদে বাঁধতে আরম্ভ করে। দড়ি দুই পায়ে জড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধতে বাঁধতে নিচু থেকে হাঁটু পর্যন্ত বাঁধনটা তুলে গিরো দিয়ে ছেড়ে দেয়। এতে বড় অল্প সময় লাগে না এবং কাজটা নিতান্ত নিরাপদ নয়, কারণ খাঁচাতে আবদ্ধ হাতি ঘুরতে ফিরতে না পারলেও সুর দিয়ে ওই লোকদের হাত ধরতে চেষ্টা করে। পা বাঁধা হয়ে গেলে হাতির ঘাড় বেঁধে ফেলা হয়। একটা খুব মোটা দড়াতে বড় একটা ফাঁস করে খাঁচার ওপর থেকে সেই ফাঁসটা হাতির মাথা লক্ষ্য করে নামিয়ে দেওয়া হয়। মাথার উপরে ফাঁসটা নামলে হাতি সুর দিয়ে সেটাকে সরিয়ে দিতে চেষ্টা করে, আর সেই করতে গিয়ে সুরটা ফাঁসের মধ্যে চালিয়ে দেয়। তখন সেই দড়াকে ওপর থেকে টানলেই ফাঁসটা উঠে হাতির ঘাড়ের ও গলার চারদিকে বসে যায়। এ আর বলে দিতে হবে না যে এই টানটা খুব জোরে দিতে হয়, কারণ এ পাখি ধরা ফাঁস নয়। গলার ফাঁস পড়ে গেলে খাঁচার বাহিরের দিকের দরজা খুলে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে দড়ার অপর মুখটা দুইটা বড় পোষা পুরুষ হাতির শরীরে বেঁধে দেওয়া হয়। বলতে ভুলেছি যে আমি যে প্রকার খেদার বর্ণনা করছি তাতে কয়েকটা বলবান পোষা হস্তি ও হস্তিনের নিতান্ত দরকার, এবং তারা খেদার কাজ আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত থাকা চাই। পোষা হাতির সঙ্গে খাঁচার হাতি বেঁধে দেওয়া হলে তখন সেই হাতিটাকে খাঁচা থেকে বার করে নেবার সময় আসে। তাকে পিছন থেকে বল্লমের খোঁচা দিয়ে তাড়না করা হয় এবং তার সঙ্গে বাঁধা পোষা বড় পুরুষ হাতি দুইটিও তাকে টানতে থাকে, আর তার দুই পাশে দুইটা হস্তিনীকে তার গা ঘেঁষে চালিত করা হয়। সে তখন ধীরে ধীরে চলে খাঁচা থেকে বেরিয়ে আসে। তাকে ওই পা বাঁধা অবস্থায় চালিয়ে একটা বড় গাছের কাছে নিয়ে গিয়ে গাছের সঙ্গে গলার দড়াটা বেঁধে দেওয়া হয় এবং তার পিছনের পা দুইটাকেও অপর দুইটি গাছের সঙ্গে লম্বা দড়া দিয়ে বাঁধা হয়। বাঁধার পর যখন পোষা হাতিগুলোকে মাহুতেরা সরিয়ে নিয়ে যায়, তখন নতুন ধরা হাতিটি নিজেকে বন্ধনমুক্ত করবার জন্য যে ভয়ানক চেষ্টা করে তা দেখলে খুব নির্দয় লোকেরও মনে কষ্ট না হয়ে যায় না। ধস্তাধস্তি করতে করতে সে বারবার মাটিতে তার অত বড় প্রকাণ্ড শরীর নিয়ে আছাড় খেয়ে পড়ে। মনে হয় যেন তার বিরাট দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কয়েক ঘন্টা এরূপ করার পর যখন দেখে যে তার সমস্ত চেষ্টাই নিষ্ফল, তখন সে কতকটা স্থির হয়ে দাঁড়ায়। এই সময়ে কোনো কোনো হাতি পান ও আহার একেবারে ত্যাগ করে, আর তার ফলে তার মৃত্যু ঘটে। মনে হয় যেন আত্মহত্যা করল। আমি একবার এইরকম একটি বৃহদন্ত মহাকায় হাতির মৃতদেহের কাছে দাঁড়িয়ে মর্মে মর্মে অনুভব করেছিলাম ব্যাপারটা কি করুণ। একটা ঢলঢল নিটোল বৃহৎ প্রাণলীলার কি নিদারুণ অবসান। এই গেল বড় দাতাল হাতিগুলিকে আয়ত্ত করার বিবরণ। খেদার মধ্যে যেসব হস্তিনী বা অল্প বয়সের হাতি আবদ্ধ হয় সেগুলোকে আয়ত্ত করতে বিশেষ বেগ পেতে হয় না। দাতাল বুনো হাতিগুলোকে এক এক করে খেতা থেকে বার করে নিয়ে যাবার পর কয়েকটি পোষা বড় দাতাল হাতি মাহুতের দ্বারা চালিত হয়ে খেতার বেড়ার মধ্যে ঢোকে। ওই হাতিগুলোকে দেখেই আবদ্ধ হস্তিনী ও ছোট হাতিগুলি ভয় পায় এবং জড়সড়ভাবে খাঁচার একদিকে দলবদ্ধ হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়ায়। পোষা দাতাল হাতিগুলির পিছনে কয়েকজন দক্ষ লোক দড়া নিয়ে খেতার মধ্যে প্রবেশ করে একে একে বুনো হাতিগুলোর পেছনের পা দুইটাকে ছাদনের প্রথায় বেঁধে ফেলে। ওই সময়ে পোষা হাতির মাহুতেরা অতিশয় সতর্ক থাকে যাতে কোনো বুনো হাতি হঠাৎ মুখ ফিরিয়ে কোনো বন্ধনকারী মানুষকে আক্রমণ না করে, এবং ওইরূপ কোনো চেষ্টা দেখলেই মাহুত তার নিজের হাতিকে আদেশ করে আক্রমণকারী হাতিকে শাস্তি দিতে, আর হাতিও আদেশের সঙ্গে সঙ্গে দন্ত প্রহার করে শাস্তি দেয়। পিছনে পা বাঁধা হয়ে গেলে বন্য হস্তিগুলির ঘাড়ও পূর্বোক্ত উপায়ে মোটা দড়া দিয়ে বাঁধা হয়, আর তারপর পোষা হাতিগুলির সাহায্যে তাদেরও এক এক করে বাহির করে নিয়ে বড় বড় গাছের সঙ্গে বাঁধা হয়। খেদা জিনিসটা কি তার কতকটা আভাস দিলাম। এর আরও আনুষঙ্গিক ব্যাপার অনেক আছে, সেসব বলতে গেলে বর্ণনা অনেক বড় হয়ে পড়বে। ধৃত হওয়ার পর হাতিগুলিকে কি করে বশ করা হয় আর আদেশ পালন করতে শেখানো হয়, সেসব কথাও শিকারের গল্পের সঙ্গে বলা চলে না। সম্পূর্ণ বশ করতে কয়েক মাস সময় লাগে এবং তার প্রক্রিয়াও অনেক অনেক দিন পর্যন্ত হাতিগুলির মেজাজ খারাপ থাকে। আমি একবার দেখেছিলাম একটি গর্ভিণী হস্তিনী ধরা পড়বার প্রায় এক মাস পরে
একটি বাচ্চা প্রসব করল, কিন্তু ওই বাচ্চাকে সে কাছে আসতে দিল না বা তাকে স্তন্যপান করালো না। বাচ্চা কাছে আসলেই তাকে সুর দিয়ে মারতে চেষ্টা করত। বাচ্চাটিকে গরুর দুধ খাইয়ে বাঁচাতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাঁচল না। এইখানে রোগ বা গুন্ডাহাতির সম্বন্ধে আর একটা বিষয় উল্লেখ করে হাতির কথা শেষ করব। এর আগে বলেছি যে শাসন বিভাগের কর্তৃপক্ষ দ্বারা রোগ বলে ঘোষিত হলেই তবে ওই হাতিকে মারা যায়, নতুবা হাতি মারা অপরাধের মধ্যে গণ্য। এখন জিজ্ঞাসা করতে পারো যে শিকারী কী করে ঘোষিত রোগটাকে চিনতে পারবে? এর উত্তর হচ্ছে যে ওই ঘোষণার মধ্যে রোগ হাতিটার বর্ণনা নিশ্চয়ই দেওয়া থাকে। রোগ হলেই সে হাতিকে নিশ্চয় অনেক লোক দেখেছে, কারণ মানুষের ওপর অত্যাচার না করলে রোগ বলে ঘোষিত হয় না। সচরাচর কোন জঙ্গলে সে থাকে, তার শরীরের বিশেষ চিহ্ন কিছু আছে কিনা, তার দাঁতগুলোর দৈর্ঘ্য আন্দাজ কতটা, তার উচ্চতা, এসব বর্ণনা ঘোষণার মধ্যে থাকে। হাতির উচ্চতা না মেপেও সর্বদাই প্রায় ঠিক বলে দেওয়া যায়। কোনো হাতি নরম মাটির বা বালির ওপর দিয়ে চলে গেলে তার সম্মুখের পায়ের যে সুস্পষ্ট ছাপ মাটিতে পড়ে, সেই ছাপ থেকে হাতির উচ্চতা বলা যেতে পারে। হাতির উচ্চতা ওই ছাপের পরিধির দ্বিগুণ হয়ে থাকে। অর্থাৎ পরিধির মাপ যদি 4 ফুট হয়, তাহলে হাতির উচ্চতা 8 ফুট হবে। উচ্চতার এইরূপ গণনায় 2-1 ইঞ্চির বেশি ভুল হয় না। এই উপায়েই রোগ হাতির উচ্চতা স্থির করা হয় এবং তা ঘোষণাতে উল্লেখ করা হয়। শিকারী অবশ্য রোগ হাতিকে দাঁড় করিয়ে মেপে ঘোষণার সঙ্গে উচ্চতা মিলিয়ে নিয়ে গুলি করে না, কিন্তু সে যে হাতিকে শিকার করল তার উচ্চতা যদি ঘোষণাতে বর্ণিত উচ্চতা থেকে বিভিন্ন হয়, তাহলে জানতে হবে যে শিকারী সেই রোগকে মারতে পারেনি। হাতির কথা এখানে শেষ করে আর দু একটা জঙ্গলের জানোয়ারের কথা বলছি। এদের সঙ্গেও আমার পরিচয় নিতান্ত কম হয়নি। তার মধ্যে একটি হচ্ছে বন্যবরাহ। এই জন্তুটি বাংলার সমতল ভূমিতে সাধারণত জলার ধারে দলবদ্ধ হয়ে বাস করে। বর্ষাকালে যখন ওইসব জায়গা জলে ডুবে যায়, তখন এরা গ্রামের ভিতরে ঢুকে নিরীহ গ্রামবাসীদের ত্রস্ত করে তোলে এবং এগুলোকে মারবার জন্য গ্রামের বন্দুক ও বল্লমধারীদের মধ্যে বিপুল উৎসাহ জেগে ওঠে। আমার শিকার জীবন যে দেশে কেটেছে, সেখানে সমতল ভূমির জঙ্গলে এদের খুব কমই দেখেছি, কিন্তু পাহাড়ের মধ্যে গভীর বনে শিকার করবার সময় আমি বহুবার বুনো শুয়োরের পাল দেখেছি, এবং তার মধ্যে কখনো কখনো খুব বৃহদাকার দাতাল পুরুষ শুয়োর বেছে বেছে শিকার করেছি। এই রকম একটা জানোয়ার শিকারে পড়লে বিটারদের যে কী আনন্দ তা বলবার নয়, কারণ তারা শুয়োরের মাংস অন্য সব মাংসের চেয়ে বেশি পছন্দ করে, এবং ভদ্রলোক শিকারীটি যে এই জন্তুটাকে তাদের নিঃশেষে দিয়ে দেবে, সে বিষয়ে তারা নিঃসন্দেহ। তবে এমনও কখনো হয়েছে যে আমার চাকরেরা তাদের কাছ থেকে কিছু মাংস চেয়ে নিয়ে রেঁধে খেয়েছে এবং আমাকেও খাইয়েছে, আর আমি খেয়ে দেখেছি মন্দ লাগে না। তোমরা কেউ কেউ হয়তো এ শুনে ছি ছি বলে উঠছ, কিন্তু একটা কথা তোমাদের বলে দিই, সংস্কৃত রামায়ণে দেখবে যে সীতা দেবী মহারাজা দশরথের মৃত্যু সংবাদ পেয়ে যখন বনে শ্রীরামচন্দ্রের সঙ্গে শ্বশুরের শ্রাদ্ধ করেছিলেন, তখন তিনি অন্যান্য মাংসের সঙ্গে এই মাংস উৎসর্গ করেছিলেন। বন্যবরাহের মাংস হিন্দুদের পক্ষে অপবিত্র নয়। এখনও পশ্চিম ভারতের ক্ষত্রিয়েরা এই মাংসকে অতি পবিত্র মনে করেন। এমনকি তারা এই মাংস শুকিয়ে ঘরে যত্ন করে রেখে দেন এবং তাদের সামাজিক উৎসবে হিন্দুত্বের চিহ্নস্বরূপ ওই শুকনো মাংস অল্প পরিমাণে ব্যবহার করেন। এটাও মনে রাখবার কথা যে বন্যবরাহ গৃহপালিত শুয়োরের মতো অপবিত্র কুৎসিত খাদ্য খায় না, খেতে পায় না। আর শুয়োর না বলে বন্যবরাহ নামটা দিলে মন থেকে অনেকটা অপবিত্রতার ধারণা কেটে যায় নাকি? তোমরাই বলো। শুয়োরের স্বভাবের সম্বন্ধে আমাদের মধ্যে অনেক কথা প্রচলিত আছে, তা অনেকটা সত্য। এরা অত্যন্ত জেদি জানোয়ার বলে প্রসিদ্ধ। কথায় বলে শুয়োরের গো। এই হচ্ছে একমাত্র জানোয়ার যে নাকি বাঘ যেখানে জলপান করে সেইখানে জলপান করবার জন্য আসতে সাহস করে। এই কথাটা আমি যেন কোনখানে একবার পড়েছিলাম। জঙ্গলে বেড়াবার সময় দেখেছি, কথাটা মিথ্যা নয়। বনে এমন জলাধার একাধিকবার দেখেছি যেখানে জলের ধারে একই জায়গায় বাঘের পায়ের চিহ্নের ঠিক পাশে শুয়োরের পায়ের চিহ্ন রয়েছে। অবশ্য তার মানে এ নয় যে বাঘ আর শুয়োর একই সময়ে পাশাপাশি দাঁড়িয়ে জল খেয়েছিল। ও থেকে শুধু এইটুকু বোঝা যায় যে
যেখানে বাঘ জলপানের জন্য আসা যাওয়া করে, শুয়োরও সেখানে জলপান করবার জন্য যেতে ইতস্তত করে না, যা শুয়োরের মতো অন্য জানোয়ার করতে সাহস করবে না। জঙ্গলের আর একটি বিস্ময়কর জানোয়ার হচ্ছে বন্য কুক্কুর। উড়িষ্যাতে এই জন্তুর নাম করগরি। আকারে এগুলো বাংলাদেশের গ্রাম্য কুকুরের মতো, আর গায়ের রং লালচে হলদে, যা অধিকাংশ গ্রাম্য কুকুরের দেখা যায়। এই জন্তু দলবদ্ধ হয়ে জঙ্গলে বেড়ায়, এবং এদের একটি দল জঙ্গলের যে অংশে বেশি দিন বাস করে সে অংশে শিকারী মানুষ প্রায় শিকারে কিছু পায় না, কারণ অন্য জন্তুকে, বিশেষত হরিণকে দল বেঁধে নাছোড়বান্দা হয়ে অনুসরণ করে হত্যা করে খাওয়াই এই কুকুরগুলোর স্বভাব, কতকটা রাশিয়ান উলফের মতো। দলে ভারী থাকলে এরা বৃহৎ ও বলশালী সম্বর হরিণকে পর্যন্ত আক্রমণ করতে কুণ্ঠিত হয় না। আমি ৩-৪টা থেকে ৮-১০টার দল দেখেছি। একটা আশ্বাসের কথা এই যে এরা কখনো মানুষকে আক্রমণ করে না। অন্তত আমি কখনো শুনিনি যে মানুষকে আক্রমণ করেছে। আমি একবার মাত্র একটাকে গুলি করেছিলাম। পেটে গুলি লেগে অন্ত্র বেরিয়ে পড়ল, আর সে সেই অন্ত্রকে দাঁত দিয়ে ছিঁড়তে ছিঁড়তে প্রাণত্যাগ করল। তার সঙ্গী অপর কুকুরগুলো পালিয়ে গেল। এরা মানুষের কাছে আসতে সাহস করে না বটে, কিন্তু অন্য যে কোনো বন্যজন্তুর সম্বন্ধে এদের সাহসের অন্ত নাই। বাঘের মুখ থেকে শিকার কেড়ে নিতেও এরা প্রস্তুত, এতই দুঃসাহসী। বাঘ হরিণ শিকার করে খাচ্ছে, এমন সময় এই কুকুর দলবদ্ধ হয়ে যদি সেখানে উপস্থিত হয়, তাহলে ওই বাঘকে আক্রমণ করে শিকার কেড়ে নিতে চেষ্টা করবে, এবং প্রায়ই সফল হবে। যদিও যুদ্ধে এদের কয়েকটা বাঘের হাতে প্রাণ হারাবে। বাঘ শেষ পর্যন্ত এদের সমবেত আক্রমণের জ্বালায় অস্থির হয়ে শিকার ছেড়ে যেতে বাধ্য হবে। এই জন্য ওইসব স্থানের লোকেরা বলে যে যেখানে করগরির দল কিছুদিন থাকে, সেখান থেকে বাঘ পর্যন্ত অন্য বনে চলে যায়। বোধহয় কথাটা মিথ্যা নয়। এরা যে মাইলের পর মাইল হরিণকে অনুসরণ করে হত্যা করে, এ সম্বন্ধে আমার নিজের অভিজ্ঞতা আছে। এইবার ময়ূরভঞ্জের জঙ্গলের আর একটি অতি ভয়ঙ্কর প্রাণীর বিষয় বলে আমার শিকারের কথা শেষ করব। এই জীবটির নাম অহিরাজ বা শঙ্খচূড়। ইংরাজি নাম কিং কোবরা বা স্নেক ইটিং কোবরা, অর্থাৎ সর্পভুক গক্ষুর। সুন্দরবনে এবং ভারতবর্ষের অন্য অনেক স্থানে এই সাপ দেখা যায়। পৃথিবীর ভয়ানক বিষধর সাপের মধ্যে অহিরাজই আকারে সবচেয়ে বড় আর বলবান। একটা পূর্ণবয়স্ক অহিরাজ লম্বায় ১১-১২ ফুট পর্যন্ত হয়। ছোট সাপ এদের একটি প্রধান খাদ্য, সেই জন্যই নাম হয়েছে সর্পভুক। বনে এর স্বাধীন অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি, আর তার জন্য আমি মোটেই দুঃখিত নই, কারণ আমি স্বীকার করছি যে সশস্ত্র হয়েও এই ভীষণ জীবটির সম্মুখীন হওয়ার চেয়ে অন্য যে কোনো বন্যজন্তুর সম্মুখীন হওয়া নিরাপদ মনে করি। বনে এই সাপের সঙ্গে দেখা না হলেও এদের কোনো কোনো আচরণ আমার বন ভ্রমণের সঙ্গী ওই দেশের লোকেরা বিশেষ বিশেষ চিহ্ন দ্বারা দেখিয়ে দিয়েছে, এবং বহুবার ওই দেশের সাপুড়েদের কাছে ওই সাপ দেখেছি। তাদের কাছে আমি ৯-১০ ফুট পর্যন্ত লম্বা সাপ দেখেছি, এবং তারা আমাকে বলেছে যে এই জাতের সবচেয়ে বড় সাপগুলিকে তারা প্রায়ই ধরতে পারে না। কেন পারে না সে কথা পরে বলছি। আলিপুরের চিড়িয়াখানায় তোমরা এই সাপ দেখতে পাবে। এই সাপ ক্রুদ্ধ হলে গক্ষুর বা গোখ্র সাপের মতোই চক্র বা ফণা বিস্তার করে দাঁড়ায়। একটি সতেজ পূর্ণবয়স্ক সাপের ফণা ওই অবস্থায় মাটি থেকে প্রায় ৩.৫ ফুট উঁচুতে থাকে, অর্থাৎ একটি জোয়ান মানুষ বসে থাকলে তার মাথা ছাড়িয়ে অনেকটা উঁচুতে ওঠে। নতুন ধরা সাপকে খেলাতে দেখেছি বলে এই বিষয়ে আমি নিঃসন্দেহ। জেলের কয়েকজন কয়েদি প্রত্যহ ওয়ার্ডারের সঙ্গে আমাদের বাগানে কাজ করতে আসত। তাদের মধ্যে একজন বৃদ্ধ সাপুড়ে ছিল। বাড়ির কর্ত্রীর সদয় ব্যবহারে সে বোধহয় কিছু মুগ্ধ হয়েছিল। সে জেল থেকে খালাস পেয়ে বাড়ি যাবার সময় তাকে বলে গিয়েছিল, মা, আমি তোমাকে এমন সাপ এনে দেখাবো যা তুমি দেখে তারিফ করবে। সেই বৃদ্ধই মাস কয়েক পরে ৯.৫ ফুট লম্বা নতুন ধরা এক অহিরাজ এনে আমার বাসায় দেখিয়েছিল। ২০ দাঁত ভাঙা সত্ত্বেও সাপটার তখনও এত তেজ যে ওই প্রবীণ সাপুড়ে তার সঙ্গীকে নিয়েও তাকে সামলাতে পারছিল না, এবং সাপ তার বিশাল ফণা উদ্যত করে তাকে মাঝে মাঝে স্বগর্জনে ও স্বলম্ফে এমন বিদ্যুতের মতো ছোবল মারছিল যে লোকটি যেন সজোরে ধাক্কা খেয়ে বারবার পিছিয়ে আসছিল।
আর তার শরীরের স্থানে স্থানে রক্ত ঝরছিল। সে খেলা আমি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। সাধারণ গোখরো সাপের আর অহিরাজের চক্রের মধ্যে বিশেষ তফাত আছে। একটু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যায়। গোখরো সাপের চক্র প্রায় চক্রই বটে, অর্থাৎ প্রায় গোলাকার, ঠোঁট বাদ দিলে, এবং ওই চক্র কেবল সাপের মাথাটাই বিস্তৃত হয়ে হয়। তার গলার বা ঘাড়ের বেশি অংশ চক্রের মধ্যে আসে না। কিন্তু অহিরাজের বিস্তৃত ফণাকে এই হিসাবে ঠিক চক্র বলা চলে কিনা সন্দেহ। সে ক্রুদ্ধ হয়ে ফণা বিস্তার করলে সে বিস্তার মাথার অনেক নিচে গলা হতে আরম্ভ হয় এবং ক্রমশ চওড়া হয়ে মাথার কাছে সবচেয়ে বেশি প্রশস্ত হয়। ফলে এই ফণার আকার দেখতে কতকটা ছোট নৌকায় ব্যবহৃত লম্বা হাত বৈঠার কাষ্ঠফলকের মতো। নিচের দিকে সরু এবং মাথার দিকে ক্রমশ বেশি চওড়া হয়ে শেষ হয়েছে। শরীরের অনুপাতে গোখরো সাপের চেয়ে অহিরাজের ফণা বিস্তারে কিছু কম, কিন্তু অনুপাতের হিসাব না ধরলে অহিরাজের ফণা গোখরোর চক্রের চেয়ে অনেক বেশি চওড়া। বনের সম্বন্ধে অভিজ্ঞ ২-৪ জন সঙ্গী নিয়ে যখন মাঝে মাঝে বন ভ্রমণে বাহির হতাম, তখন গ্রীষ্মকাল হলে দেখতাম যে অধিকাংশ পার্বত্য নদী একেবারে শুকিয়ে গেছে। কেবল নদীর পথের ওপর স্থানে স্থানে গভীর পাথরের কুণ্ডের মধ্যে খানিকটা করে অপরিষ্কার কালো জল দাঁড়িয়ে রয়েছে। কুণ্ড নিতান্ত ছোট না হলে তার ধারে মাটির ওপর প্রায়ই বন্যজন্তুর ক্ষীণ পদচিহ্ন দেখা যেত। আমার ওইসব অনার্য সঙ্গীরা কোনো কোনো কুণ্ডের ধার থেকে বনের ভিতর চলে গেছে এরূপ সরু পথের মতো চিহ্ন আমাকে দেখিয়ে দিয়ে বলেছে যে ওই সরু পথ হচ্ছে সাপ ডহর, অর্থাৎ অহিরাজ সাপের ওই কুণ্ডে যাওয়া আসার পথ। তাদের মুখে শুনতাম যে অহিরাজ সাপ সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে এবং এক একটা দলে কখনো কখনো ৭-৮টা সাপ দেখা যায়। এই সাপ জল অত্যন্ত ভালোবাসে। গ্রীষ্মকালে গভীর রাত্রিতে তারা সদলে বাসগুহা ছেড়ে অনেক দূরে গিয়েও ওই রকম কুণ্ডের জলে নেমে খানিকক্ষণ খেলা করে বাসায় ফিরে যায় এবং কাছে অপর জল না থাকলে একই কুণ্ডে একাধিক্রমে কিছুদিন ধরে যাওয়া আসা করতে থাকে। আর তার ফলে ওই ডহরে সৃষ্টি হয়। ওই বৃদ্ধ সাপুড়ে এবং অন্যান্য সাপুড়ের কাছ থেকে আমি এ কথার সম্পূর্ণ সমর্থন পেয়েছিলাম। বনের মধ্যে হাতিডহর বা হরিণডহর দেখে আমি নিজেই বলতে পারতাম সেগুলো কি জানোয়ারের যাতায়াতের পথ। পথের বিস্তার, পথের উপর জানোয়ারের তক্ত মল, পায়ের চিহ্ন, এ সমস্ত থেকে একটু অভিজ্ঞ লোকেই বুঝতে পারে কিসের ডহর। সাপ ডহরে সাপের মল মাঝে মাঝে পড়েছে দেখা যায়। বনে বেশি দিন বেড়াতে বেড়াতে বিভিন্ন প্রাণীর মলের পার্থক্য চিনতে শেখা যায়। এই সব পর্যবেক্ষণের ক্ষমতা না জন্মালে ভালো শিকারী হওয়া যায় না। সেই বৃদ্ধ সাপুরের মুখে কি করে তারা এই প্রকাণ্ড যমের মতো সাপকে ধরে তার বর্ণনা শুনেছিলাম। অন্যান্য অনেক সাপুরে একই কথা আমাকে বলেছিল। তা এই, আমি আগেই তোমাদের নিছক জঙ্গলের অধিবাসী খড়িয়াদের কথা বলেছি। এরা জঙ্গলে বেড়াবার সময় যদি ওপরে বর্ণিত কোনো কুণ্ডের কাছে সাপের ডহর দেখতে পায়, তাহলে ওই কুণ্ডের কাছে জ্যোৎস্না রাত্রিতে কোনো উঁচু গাছের ওপর সন্ধ্যার পর থেকে প্রাতঃকাল পর্যন্ত অতি সাবধানে লুকিয়ে বসে থেকে দেখে কুণ্ডে কতগুলি আর কত বড় সাপ যাতায়াত করছে। তারপর তারা কোনো গ্রামে গিয়ে তাদের পরিচিত কোনো সাপুড়েকে সেই সংবাদ দেয়। এই খবর দিলে সাপুড়েরা সংবাদদাতাকে কিছু পয়সা পুরস্কার দেয় এবং ওই লোভেই তারা খবর দিতে আসে। সংবাদ পেয়ে ৪-৫ জন সাপুড়ে সাপ ধরবার সরঞ্জাম নিয়ে জঙ্গলে কুণ্ডের কাছে উপস্থিত হয়। প্রথম রাত্রিতে তারাও খড়িয়াদের মতো গোপনভাবে সাপগুলির সংখ্যা ও আকার ভালো করে পর্যবেক্ষণ করে। পরদিন সন্ধ্যার আগে তারা শক্ত দড়ির একটা বেশ বড় ফাত পাতার মতো করে জলের ধারে এবং ঠিক ডহরের ওপরে এমনভাবে পাতে যাতে সাপগুলো ফাঁসের ভিতর দিয়ে কিছুমাত্র সন্দেহ না করে স্বচ্ছন্দে চলে যেতে পারে। ওই যাদের ২ মুখের লম্বা দড়ি জঙ্গলের মধ্যে বেশ খানিক দূরে চালিত করে নিয়ে গিয়ে তাদের মধ্যে ২ জন দড়ির ২ মুখ ধরে বসে যায়। হয়তোবা তারা দড়ি ধরে অল্প উঁচু গাছে আশ্রয় নেয়। অন্য ২ জন লোক একটা লম্বা বাঁশ নিয়ে দূরে বসে থাকে। কুণ্ডের নিকটেই একটা উঁচু গাছে একজন উঠে জ্যোৎস্নার আলোতে কুণ্ড দেখতে থাকে। গভীর রাত্রিতে সাপের দল এসে জলে নেমে অনেকক্ষণ খেলা করে তারপর একে একে ডহর দিয়ে ফিরে যেতে আরম্ভ করে। এই সাপের দলের নিয়ম এই যে তাদের মধ্যে যেগুলো সবচেয়ে বড় সেগুলো এসে আগে জলে নামবে
এবং আগে জল থেকে উঠে ফিরে যাবে। আর ছোট সাপগুলো তাদের অনুসরণ করবে। অনুসরণেও একটা ঠিক অব্যবহৃত পরে আর একটা চলে না, কিছু দূর আগুপাছু হয়ে যায়। এতেই বুঝতে পারছো যে সবচেয়ে বড় সাপগুলোকে কেন সাপুরেরা ধরতে পারে না। বড় একটাকে ফাঁসে ধরলেই যে তার পিছনে সমস্ত দলই জানতে পারবে আর সন্ত্রস্ত ও ক্রুদ্ধ হয়ে উঠবে। তারা সহজে সেখান থেকে যাবে না, এবং তখন আবদ্ধ সাপের দিকে যাওয়া মানে নিজের মরণ ডেকে আনা। আমাদের বাংলাদেশে কৃষ্ণ সর্প বা কেউটে বলে যে গোখরো জাতীয় সাপ আছে, তার রাগ অতি ভয়ানক, এবং মানুষ দেখলে সে সাপ দূর থেকে দৌড়ে গিয়ে আক্রমণ করে। অহিরাজের স্বভাব নাকি ঠিক সেই রূপ। নতুন ধরা সাপের খেলা দেখেও আমার তাই মনে হয়েছিল। সে যেন রাগে পাগল হয়ে গিয়েছিল। যখন আর সব সাপ কুণ্ড ছেড়ে ডহরের পথে এগিয়ে গেছে এবং সব শেষ সাপটি ফাঁসের ভিতর দিয়ে যাচ্ছে, তখন গাছের ওপরে লোকটি সংকেত করা মাত্র যারা ফাঁসের দড়ি ধরে আছে তারা নিমেষের মধ্যে সজোরে ফাঁস টেনে দেয়, আর ফাঁস ওই সাপের দেহে বসে যায়। সে আছাড়ি বিচারি করতে থাকে। অপর সাপগুলো কিন্তু পিছনে না তাকিয়ে এগিয়ে চলে যায়। তার অনেকক্ষণ পরে যে দুজন লোক বাঁশ নিয়ে দূরে বসেছিল তারা নিঃশব্দে উঠে এসে আবদ্ধ সাপের দুই দিকে দাঁড়িয়ে বাঁশ দিয়ে সাপের মাথার ঠিক নিচেই তার ঘাটটা মাটির সঙ্গে সজোরে চেপে ধরে, এবং গাছের লোকটি নেমে এসে ওই অবস্থাতেই সাপের বীজ দাঁত দুইটা সমূলে উৎপাটিত করে দেয়। তারা তখন সাপকে ওই অবস্থায় খানিকক্ষণ রেখে কতকটা নির্জীব করে দিয়ে তবে পেড়ির মধ্যে পুরে বয়ে নিয়ে যায়। আমি এদের মুখে শুনেছি যে বীজদাঁত ভাঙবার আগে যদি ওই সাপ কোনো লোককে একবার কামড়াতে পারে তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। একটা বাঁধন দেবারও সময় পাওয়া যায় না। দাঁতগুলো এতই গভীরভাবে মাংসের ভিতর প্রবেশ করে, এবং বিষও এতই উগ্র ও পরিমাণে বেশি। এতে অবিশ্বাস করবার কিছু নাই। আমি এইখানে শিকারের কথা শেষ করলাম। শিকারের ঘটনা এখনও অনেক বলতে পারতাম, কিন্তু আর নয়। যা বলেছি সেসব তোমাদের ভালো লেগেছে বলে যদি বুঝতে পারি তাহলে খুবই তৃপ্ত হব। শিকারের গল্প বলতে বলতে এবং বলা শেষ করেও মানুষের মনের একটা চিরদিনের প্রশ্নের কথা বারবার মনে হয়েছে, আর কথাটা বলবার ইচ্ছাও মনে জেগেছে। এরপরে আর বলার অবসর পাব না জেনে ওই প্রশ্ন সম্বন্ধে গোটা কয়েক কথা শেষটায় এইখানেই বলা স্থির করলাম। গল্পগুলির পাঠক পাঠিকাদের মধ্যে যাদের বয়স হয়েছে এবং চিন্তাশীলতা জন্মেছে, আমার ধারণা যে তাদের মনেও প্রশ্নটা মাঝে মাঝে উদয় হয়েছে। কারণ গল্পে এমন কয়েকটা ঘটনার কথা বলেছি যাতে ওটা মনে উদয় না হয়ে যায় না। আমি দেহধারী জীবের যে দৈহিক ব্যথা শিকারের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত থাকে তার কথা বলছি। সে মানুষ কেমন মানুষ যে শিকারের খেলা খেলতে গিয়ে জীবের যে চরম দৈহিক ব্যথা তা দিতে কুণ্ঠিত হয় না। তার পরের প্রশ্ন, প্রকৃতি দেবী একটি জীবের হাতে অপর জীবকে এই বেদনা দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন কেন? তারও পশ্চাতে সেই সনাতন প্রশ্ন, এই দারুণ বেদনার ওপরই জীবের জীবত্ব প্রতিষ্ঠিত কেন? শুধু তো শিকারের খেলায় নয়, পৃথিবী জুড়ে জীবনেরই জন্য যে অশ্রান্ত সংগ্রাম চলেছে তাতে এই মৃত্যু লীলারই ভীষণতা প্রতি মুহূর্তে স্পষ্ট হয়ে ফুটে উঠছে। মানুষের প্রতি মানুষের দারুণ হিংসা, জাতিতে জাতিতে যুদ্ধ, যাতে প্রতিদিন সহস্র সহস্র মানুষের রক্তে পৃথিবীর মাটি নূতন জীবনের জন্য উর্বর হয়ে উঠছে। সেও এই জীবন সংগ্রামেরই একাংশ, জীবধর্মেরই এক বিশেষ বিকাশ। মানুষ তাকে অপর যে নামে অভিহিত করুক। ধ্যান চক্ষুষ্মান জাতিস্বর বালক সিদ্ধার্থ তার পিতার গৃহে আনন্দময় হলোৎসব দেখছেন। দেখতে দেখতে তার ধ্যানের দ্বার উন্মুক্ত হল। আনন্দ কোলাহলের অন্তরালে তিনি শুনলেন এক হাহাকারের কলরোল, যা ধরনের মর্মভেদ করে উঠছে। সে কলরোল হিংসার গর্জন, মৃত্যুর আর্তনাদ, যন্ত্রণা পীড়িত অসহায় জীবের সজল কাতর ধ্বনি, এই সবেরই সংমিশ্রণ। তিনি দেখলেন শ্রমশীর্ণ কৃষক দণ্ড দ্বারা হল পশুকে তাড়না করছে। পশু উদ্গত শ্বাস হয়ে প্রাণপণে হলাকর্ষণ করছে। ঘন শ্বাসে তার দেহের দুই পাশ আকুঞ্চিত ও বিস্ফারিত হচ্ছে। হলাগ্রে কঠিন মৃত্তিকা বিদীর্ণ হয়ে যাচ্ছে, আর বিদীর্ণ রেখার ভিতর হতে মৃত্তিকার সন্তান অগণিত ক্ষুদ্র জীব
তাদের মাতৃকোর থেকে বিচ্যুত হয়ে বেরিয়ে পড়ে ক্ষতবিক্ষত দেহে প্রাণ ভয়ে ধাবিত হচ্ছে। লোলুপ পাখির দল এসে তাদের দেহ হতে দেহাংশ ছিঁড়ে ছিঁড়ে ক্ষুধা তৃপ্তি করছে। পাখিদের রঙিন পাখায় সূর্যের কিরণ, কণ্ঠে কাকলি, তাদের নখে ও ঠোঁটে ওই হতভাগ্য জীবগুলির রসরক্তের ক্লেদ। চেয়ে দেখো, মানবের প্রেম ধর্মকে বিড়ম্বিত করে, বিদ্রূপ করে প্রকৃতি দেবী প্রতি পদক্ষেপে তারই সন্তানদের হৃদয়ে রুধিরে রঞ্জিত চরণের অলক্ত চিহ্ন ধরিত্রীর বুকে অঙ্কিত করে চলেছেন। শিকারের বিশেষ বিশেষ সময়ে আমার মনকেও যে এই প্রশ্ন অধিকার করত না তা নয়। রাত্রিতে বনের মধ্যে শিকারে বসেছি। মাথার উপরে আকাশের ছায়াপথের চারপাশ থেকে নক্ষত্রেরা পৃথিবীর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে। ছায়াপথের ধিকি ধিকি অস্ফুট আলোতে যেন স্বপ্নাচ্ছন্ন বিশ্বের মৃদু প্রাণ স্পন্দন। নিচে পৃথিবীর বুকে অন্ধকারের প্লাবন বয়ে যাচ্ছে। অন্ধকারের স্রোত বনের জটিলতায় বাধা পেয়ে ঘনীভূত হয়ে উঠছে। বনের শিকারান্বেষী সাপদের সতর্ক পদশব্দ, কখনো বা আশাভঙ্গজনিত মৃদু গর্জন, মাঝে মাঝে প্রাণ ভয়ে ভীত শিকারের পশুর দ্রুত পলায়নের শব্দ। আমি আমার আসনের নিচে শাপদ নিহত মানুষের বা পশুর শবদেহের দিকে চেয়ে উন্মুখ হয়ে বসে আছি, এই মৃত্যুলীলায় যোগ দিয়ে। এই রকম সময়ে আমার মনকে ওই চিন্তা অধিকার করে বসত, আর আমার চোখের ওপর থেকে বাহিরের সব কিছু মুছে যেত। কেবল প্রত্যাশিত জন্তুর পদশব্দে আমার চমক ভাঙত। আবার বন্দুকটাকে দৃঢ় হস্তে চেপে ধরতাম। ওই প্রশ্নের ধ্যান অন্তর্হিত হতো। কিন্তু কেউ কখনো এই কেন প্রশ্নের অসন্দিগ্ধ উত্তর পেয়েছে কি? আমার কাছ থেকেও সে উত্তর আশা করো না। আমি কেবল এখানে প্রশ্নটা তুলেছি মাত্র, যা তোমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো দিন নিদারুণ সত্য হয়ে সম্মুখে এসে দাঁড়াবে। মানুষ, বিশেষত যে একটুও চিন্তাশীল, একবার না একবার এই প্রশ্নের সম্মুখীন না হয়ে পারে না। কিন্তু যেদিন এই প্রশ্ন তোমার কাছে মর্মান্তিক সত্য হয়ে উঠবে, যেদিন মোহিনী নয়, ভীষণা তার মুখের অবগুণ্ঠন খুলে তোমার দ্বারে এসে দাঁড়াবেন, সেদিন তার মুখের দিকে চেয়ে দেখতে সাহসী হবে তো? এ কবি কল্পনা নয়, সত্য, সত্য, পরম সত্য। এ আসবেই। দুর্বল মানুষ কেবলই ওই মূর্তিকে চোখের আড়ালে রাখতে চায়, ভাবে চোখে হাত দিয়ে চেপে রাখলেই বুঝি নিস্তার পাবে। কিন্তু তা হবার নয়। আর্তস্বরে বধিরা সে ভীষণা তোমার অসহায় ভীরু হাত চোখের ওপর থেকে ফুৎকারে সরিয়ে দিয়ে তার রক্তধারা চর্চিত কিরণোজ্জ্বল খড়গ নিয়ে তার করাল দ্রংষ্টার আভায় তোমার ভিতর বাহিরের আলো নিষ্প্রভ করে দিয়ে যখন তোমার সম্মুখে এসে দাঁড়াবেন, তখন যেন তোমার অন্তরাত্মা তাকে স্বীকার করতে কুণ্ঠিত না হয়, এই প্রার্থনা করো। আমার মনে হয় মানুষের সাধনার মধ্যে এই একটা শ্রেষ্ঠ সাধনা। মোহিনী যত সত্য, ভীষণাও ততই সত্য। সত্যের পূজা করতে হলে একটিকে অতিক্রম করে মাত্র অপরকে পূজা করলে কোনো পূজাই সার্থক হবে না। সময় আসলে দেখা যাবে সবই বৃথায় হয়েছে, কেবলই নিরর্থক ভাববিলাসের পাকে গড়াগড়ি দেওয়া ছাড়া আর কিছুই হয়নি। সর্বজীবের সর্বদুঃখের প্রতীক ওই অনিবার্য অপরিহার্য সত্য চিত্রের দিকে অকুণ্ঠ স্থির দৃষ্টিতে চেয়ে দেখতে শেখা এই সাধনার একটা অঙ্গ। সময়ে নিজে ওই রক্তস্রোতে স্রোত মিশিয়ে রক্তেরই অঞ্জলি দান করাও এই সাধনার অন্তর্গত। সে রক্ত আপন হৃদয়ের হোক বা অন্যের হোক। দেখছ না ইউরোপের, চীনের, জাপানের মানুষ কি করছে? এ নীতিশাস্ত্রের ভালো মন্দের কথা নয়, অলঙ্ঘনীয় বিশ্ববিধান ও জীব ধর্ম পালনে যা অপরিহার্য তারই কথা বলছি। এই জন্যই কুরুক্ষেত্র মাত্রেই ধর্মক্ষেত্র, আর সেখানে বিশ্ব নিয়ন্তার অমোঘ আদেশ, যুদ্ধস্য। মানুষের স্বাভাবিক জীবধর্মের অনুভূতিকে অতিক্রম না করে যে দৃষ্টিতে কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ শিকারের আনন্দকে দেখেছিলেন, তা তার বসুন্ধরা কবিতা পড়লে বোঝা যায়। তিনি বলছেন, হিংস্র ব্যাঘ্র অটবীর, আপন প্রচণ্ড বলে প্রকাণ্ড শরীর বহিতেছে অবহেলে, দেহদীপ্ত জল
অরণ্য মেঘের তলে প্রচ্ছন্ন অনল বজ্রের মতন, রুদ্র মেঘমন্দ্র স্বরে পড়ে আসি অতর্কিত শিকারের পরে, বিদ্যুতের বেগে অনায়াস সে মহিমা, হিংসা তীব্র সে আনন্দ, সে দৃপ্ত গরিমা, ইচ্ছা করে একবার লোভিবার স্বাদ। ৩৪ বৎসর পূর্বে রবীন্দ্রনাথের কবিতা সম্বন্ধে কিছু বলতে গিয়ে ওই অংশটি উদ্ধৃত করে এই কথারই অবতারণা করেছিলাম। বলেছিলাম যে সাধারণ মানুষের মনে জীবত্ব হেতু যে স্বাভাবিক শোণিত পিপাসা বর্তমান দেখা যায়, কবির মনে তারই অলক্ষিত প্রতিবিম্ব দেখে আমাদের কুণ্ঠিত হবার কারণ নাই। কেননা যতদিন পৃথিবীর নিদারুণ সত্য বেদনার সম্মুখীন হবার বীর্যের উপলব্ধি না হয়, ততদিন মানুষের হৃদয়ে এই হিংসা তীব্র আনন্দের অস্তিত্ব ভালোই মনে করি। হিংসার সঙ্গে এই বেদনার বড়ই ঘনিষ্ঠ সম্বন্ধ, আর সেই জন্য এই হিংসাই অনেক সময়ে সত্য বেদনার সঙ্গে পরিচয় করিয়ে মানুষকে বীর্যবান করে। মাত্র রক্ত দর্শনের ভয়ে যে মানব হিংসার আনন্দ পান করতে কুণ্ঠিত হয়, তার সম্বন্ধে সন্ন্যাসী বিবেকানন্দ বলেছেন, ছাক কণ্ঠ রুধিরের ধার, ভয়ের সঞ্চার, দেখে তোর হিয়া কাঁপে, কাপুরুষ, দয়ার আধার, ধন্য ব্যবহার, মর্ম কথা বলি কাকে, যে এত ভীরু সে স্বয়ং দয়ার পাত্র, সে কখনো অপরকে দয়া করতে পারে না, মহা যন্ত্রণার সম্মুখীন হবার বীর্য তার নাই। অযাচিতভাবে ও অনিবার্য রূপে যে যুদ্ধ মানুষের সম্মুখে এসে উপস্থিত হয়, সে যুদ্ধে বিমুখতা অধিকাংশ ক্ষেত্রে এই ভীরুতাজনিত নয় কি? আজ আমাদের গৃহের দ্বারে এই যুদ্ধ এসে দাঁড়িয়েছে। আমাদের পশ্চিম দ্বারের বাহিরেই রণ কোলাহল শোনা যাচ্ছে। আমাদের পূর্বদ্বারের বাহিরে মহাসাগরের বিপুল বিস্তারের উপরে, নদী, বন, পর্বত ও জনপদের উপরে স্তরে স্তরে যুদ্ধের মেঘ সজ্জিত হচ্ছে, আর মেঘ থেকে মেঘে দম্ভ ও বিদ্বেষ বাক্যের বিদ্যুৎ জ্বালা খেলা করে যাচ্ছে। জলস্থল স্তম্ভিত হয়ে রয়েছে, কখন বজ্র গর্জনের সঙ্গে ঝড় উঠবে। মানুষের ইতিহাসে এই নিয়তি প্রেরিত মহাযুগ সন্ধিতে যে কেউ এবং যা কিছু আমাদের বড় আদরের ধন, আমাদের অস্থিমজ্জার সঙ্গে জড়িত, আমাদের শ্রেয় ও প্রেয়, তাদের মুখ চেয়ে এই তামসিকতা বর্জন করবার সময় আসেনি কি? ঘন ঘন যুদ্ধের জন্য ডাক আসছে আজ। মানুষের কণ্ঠের সেই আহ্বানে একটু আগে যার কথা বলেছি, সেই অমোঘ আদেশ ধ্বনিত হচ্ছে নাকি? যার কণ্ঠ জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতে হোক, সে আদেশ বহন করে আনে। সে মানুষের উপরে অভিমানের ছল করে, বা অন্য ছলে সেই আদেশে বধিরতার ভাঞ্জে চিরপোষিত অপৌরুষকে ঢাকবার একটা ছদ্ম আবরণ নয়, তা কে বলবে? রবীন্দ্রনাথের কবিতায় শিকারের আনন্দের সম্বন্ধে তার উক্তির কিছু আলোচনা করতে গিয়ে বহু বৎসর পূর্বে যৌবনে যে কথাগুলি মর্মে অনুভব করে বলেছিলাম, আজও বার্ধক্যে তার চেয়ে বেশি কিছু নতুন আলো পাইনি। আমি বৃদ্ধ, তোমাদের আশীর্বাদ করছি। এর চেয়ে বড় আলো থাকলে তোমরা তার অধিকারী হও। সবশেষে বলি, আর তোমরাও আমার সঙ্গে বলো, অতি সম্মাতি রৌদ্রাঐ নতাস্তস্যৈ নমঃ নমঃ।